দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা হিসেবে ঋণ দিতে সম্মত হয়েছে সবল 10টি ব্যাংক। আর সার্বিক বিষয়টি তদারকি করবে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। এর আগে বিকেলে দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে তারল্য সহায়তা দেয়া যায় সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে সবল 10টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের বলেন, দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি থাকবে। আর কোনো ব্যাংক চাইলে ঋণের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করতে পারবে না, সেক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকবে। সিস্টেমের স্টেবিলিটি সেটাকে অ্যাচিভ করতে সহায়তা করবে না। এটা হয়তো দেখবো, আমরা দেখি কি করা যায়। যেহেতু অপশনটা এর মধ্যে খোলা আছে, বাংলাদেশ ব্যাংক এই অপশনটা এক্সারসাইজ করতে চাচ্ছে এবং তাদের মনে হচ্ছে যে ব্যাংকগুলো হয়তো অ্যাটলিস্ট কিছু ব্যাংক বেরিয়ে আসতে পারবে এর মধ্যে। চলতি মূলধনে যাদের ঘাটতি রয়েছে এই ধরনের ব্যাংকগুলোকে সাহায্য করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক 5টা ব্যাংকের সাথে চুক্তি করেছে। 2টা ব্যাংক আরও অপেক্ষমান অবস্থায় আছে, আমাদের কাছে আবেদন করেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যাংক অন্য কোনো ব্যাংক থেকে তারল্য সহায়তা পায় নাই। তারই পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশ ব্যাংকে একটি সভা হয়েছিল, এর মধ্যে 10টি ব্যাংক পার্টিসিপেট করেছে। এদিকে ব্যাংক খাতের পর এবার নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্য কমিশন গঠন করবে বাংলাদেশ ব্যাংক। দুপুরে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম সরওয়ার ভুইয়া। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা খেলাপি ঋণ, যা আদায়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বলেন, বিশ্ব ব্যাংকের সহযোগিতায় পাচারকৃত টাকা উদ্ধার এবং পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও গভর্নরের কাছে দাবি জানিয়েছেন তারা। খেলাপি ঋণ আদায় যেন সহজ হয় সেই বিষয়টিও গভর্নরের কাছে উল্লেখ করেছেন আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা। তারা বলেন, এটি বাস্তবায়ন হলে আর্থিক প্রতিষ্ঠানের তারল্য সংকট কেটে যাবে। আবার ভালোভাবে ব্যবসা করতে পারি সেই ধরনের পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া হবে। পলিসি সাপোর্ট যা যা দরকার সেগুলো দেওয়া হবে। এনপিএলটা যে বেশি ক্লাসিফাইড লোন সেটা নিয়ে কথা হয়েছে এবং সেটা কিভাবে কমিয়ে আনা যায় তার জন্য আমরাও একটা প্ল্যান দেবো এবং উনি যেটা আমরা আলোচনা করেছি সেটা উনি নীতিগতভাবে আমাদের সাথে একমত হয়েছেন যে এটা। বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। চলতি অর্থ বছর প্রবৃদ্ধি 5.1% হবে বলছে সংস্থাটি। বুধবার এডিবির হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, জুলাই ও আগস্টে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হয়, প্রবৃদ্ধি কম হবে। এছাড়া খাদ্য পণ্যের দাম বাড়ায় অর্থ বছর শেষে মূল্যস্ফীতি 10%-এর ওপরে থাকবে। 2024-25 অর্থ বছরে বাজেটে দেশের জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছিল 6.75%। তবে আন্তর্জাতিক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বলছে, অর্থ বছর শেষে প্রবৃদ্ধি হবে 5.1%। এর আগে প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল 6.6%। এডিবির এ পূর্বাভাস বিশ্বব্যাংকের দেয়া গত জুনের পূর্বাভাসের তুলনায় কম। চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.7% হবে বলে জানিয়েছিল বিশ্বব্যাংক। এডিবির প্রতিবেদন বলছে, জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বন্যা, উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক আর্থিক অস্থিতিশীলতার কারণে সামষ্টিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এসব কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। পণ্য ও জ্বালানির দাম বৃদ্ধি এবং টাকার মান কমে যাওয়ায় খাদ্যপণ্যের দাম আরও বাড়বে বলছে এডিবি। এর ফলে মূল্যস্ফীতি 2 অঙ্কে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এডিবির পর্যবেক্ষণ বলছে, দেশের অর্থনীতিতে দ্রুত সংস্কার প্রয়োজন। রাজস্ব ও আর্থিক নীতি কঠোর করার পাশাপাশি সুদ ও বিনিময় হার স্থিতিশীল করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থাটি। এছাড়া অর্থনীতির বৈচিত্র্যকরণে কার্যকর পদক্ষেপ নেওয়াও জরুরি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অল্প কিছুদিনের মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এই অস্বাভাবিক দাম বাড়ার কারণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এদিকে সপ্তাহের 4র্থ কার্য দিবসেও সূচকের পতন। দেশের 2 শেয়ার বাজারে ডিএসইর প্রধান সূচক কমেছে 41 পয়েন্টের বেশি। এ সময় দর হারিয়েছে 89 ভাগের বেশি প্রতিষ্ঠানের শেয়ার।
বুধবার দিনের শুরু থেকে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটেই প্রধান সূচক বাড়ে 43 পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 41.45 পয়েন্ট, অবস্থান করছে 5736-এ। সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। মোট লেনদেন হয় 796.93 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 78 কোটি টাকার বেশি। হাত বদলে অংশ নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 89.42% কোম্পানির শেয়ার। এর মধ্যে দর বেড়েছে মাত্র 28টির, কমেছে 355টির। অপরিবর্তিত রয়েছে 14টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় অবস্থানে ইসলামী ব্যাংক, তৃতীয় অবস্থানে গ্রামীণ ফোন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে ইসলামী ব্যাংক, দ্বিতীয় সোশ্যাল ইসলামী ব্যাংক, তৃতীয় অবস্থানে গ্রামীণ ওয়ান স্কিম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 174.74 পয়েন্ট। লেনদেন 18 কোটি 19 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3.5 মাস পর সামিটের এলএনজি টার্মিনাল সচল হলেও কাটেনি গ্যাস সংকট। খোলা বাজারে এলএনজি না আসায় জাতীয় গ্রিডে বাড়েনি গ্যাসের সরবরাহ। এতে সিএনজি স্টেশনে চাহিদা মতো গ্যাস মিলছে না। টেক্সটাইল শিল্পের উৎপাদনও কমেছে 40% পর্যন্ত। বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস বলছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কমপক্ষে 10 দিন সময় লাগবে। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাস কিনতে সকাল থেকেই গাড়ির এমন দীর্ঘ সারি। কয়েক ঘন্টা অপেক্ষার পর গ্যাস মিললেও তা প্রয়োজনের তুলনায় কম। গাড়ি চালকরা বলছেন, প্রায় 4 মাস ধরে বেড়েছে তাদের ভোগান্তি। কোনো জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, আর গ্যাস যতটুকু পাওয়ার কথা ততটুকু পাই না। প্রেশার না থাকলে আমাদের তো 900 টাকার গ্যাস ঢোকে, দেখা যায় 200, 250, 300 টাকার গ্যাস ঢোকে। গাড়ির চাপ বেশি, গ্যাসের চাপ কম। গ্যাসের চাপ কম থাকায় টেক্সটাইল, সিরামিক সহ বিভিন্ন শিল্পের উৎপাদনও কমেছে। বন্ধ রাখতে হচ্ছে কিছু ইউনিট। এতে সময়মতো পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় রপ্তানি বাজার হারানোর শঙ্কা উদ্যোক্তাদের। এখন 30 থেকে 40% আমাদের উৎপাদন নাই, ডিউ টু দ্য লো প্রেশার অফ গ্যাস অ্যান্ড লো সাপ্লাই অফ গ্যাস। এবং সেটা কিন্তু যখন গ্যাসের অপ্রতুলতা থাকে তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদনও চাহিদা মাফিক হয় না। সো যেসব ফ্যাক্টরি বিদ্যুৎ দিয়ে চলছে তাদেরও সেম অবস্থায় পড়ছে। বায়ার যেহেতু সময় মতন প্রোডাক্টটা পাচ্ছেন না, সে তার অর্ডারটা আলটিমেটলি এই দেশ থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশে বা ভিন্ন দেশে নেওয়ার অপশনটা খুঁজবেন। স্থানীয় গ্যাস ক্ষেত্রের 200 কোটি ঘনফুট এবং আমদানির এলএনজিতে 110 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ ছিল। মে মাসে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সামিটের এফএসআরইউ অচল হয়ে যায়। এতে গ্যাস সরবরাহ নামে 260 কোটি ঘনফুটের নিচে। 11 সেপ্টেম্বর টার্মিনালটি সচল হলেও এলএনজি সরবরাহ বাড়েনি। যে এফএসআরইউটা হয়েছিল, ড্যামেজ হয়েছিল, সেটা আলহামদুলিল্লাহ এটা এখন কার্যক্রম হয়েছে। আমাদের স্পট মার্কেট থেকে এলএনজি আসার বিষয়টা, সেটাও সরকার যথেষ্ট চেষ্টা করছেন। সরকার আশা করি সপ্তাহখানেক বা 10 দিনের ভিতরে এটা আমরা আশা করতেছি যে ওই এফএসআরইউটা রিগ্যাসিফিকেশনের জন্য নতুন করে এলএনজি ভেসেল এনে গ্যাসটা সাপ্লাই দিতে পারবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ তিতাসের অধীনে থাকা এলাকাগুলোতে দৈনিক চাহিদা কমপক্ষে 200 কোটি ঘনফুট গ্যাস। গড়ে মিলছে মাত্র 140 কোটি ঘনফুট। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে আজ গাজীপুরে খুলেছে সব পোশাক কারখানা। সকাল থেকে শ্রমিকদের কর্মচাঞ্চল্যে মুখর শিল্পাঞ্চল। সাভার, আশুলিয়ার পোশাক কারখানাগুলোতেও পুরোদমে চলছে উৎপাদন। তবে আর্থিক সংকট ও নিরাপত্তার কারণে এখনো বন্ধ আছে 19টি কারখানা। বকেয়া বেতন, হাজিরা, বোনাস সহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন শ্রমিক অসন্তোষের কবলে পড়ে গাজীপুর ও সাভার শিল্পাঞ্চল। তবে মঙ্গলবার 18 দফা দাবি মেনে নেয়ার ঘোষণা আসলে স্বস্তি ফেরে শ্রমিকদের মনে। বুধবার সকাল থেকে কাজে যোগ দেন গাজীপুর পোশাক কারখানার শ্রমিকরা। আমাদের দাবি ছিল, সরকার যে মাইনে নিয়েছে আমরা এতে খুশি। আর আমি মনে করি যে সকল গার্মেন্টস শ্রমিকরা কাজে যোগদান করা উচিত। দাবিগুলা দেওয়া ছিল, এগুলা বিজিএম থেকে সরকারের সব একত্রিত বৈঠক হয়ে সব দাবিগুলা মাইনে নেওয়া হয়েছে। মানা নেওয়ার পরে আমাদের সবকিছু সুস্থ সুন্দরভাবে প্র্যাকটিস চলতেছে। সাভার শিল্পাঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন। উপস্থিতি স্বাভাবিক এবং কোথাও অসন্তোষ দেখা যায়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ। তবে আর্থিক সংকট ও নিরাপত্তার কারণে এখনও বন্ধ আছে সাভারের 19টি কারখানা। আলোচনার মাধ্যমে এসব বন্ধ কারখানা খোলার চেষ্টা হচ্ছে জানিয়েছে মালিকপক্ষ ও শিল্প পুলিশ।
14টি ফ্যাক্টরি 13 রেখে বন্ধ আছে এবং 5টি সাধারণ ছুটি ঘোষণা আছে। 14টির মধ্যে আপনার 3টি নন-আরএমজি আছে। এর মধ্যে কিছু ফ্যাক্টরি আছে আপনার বেতন ভাতা সময়মত পরিশোধ করতে না পারার কারণে বন্ধ আছে। কারখানার নিরাপত্তায় প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ কাজ করছে। এছাড়া শিল্প এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও সেনা টহল জোরদার করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটন শিল্পের উন্নয়নে ট্যুর অপারেটর সেবার উপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় টোয়াবের নেতারা বলেন, ট্যুর অপারেটর সেবার উপর 15% ভ্যাট আরোপ করা হলে ভ্রমণ খরচ বাড়বে। এতে পর্যটন শিল্প, বিশেষ করে অভ্যন্তরীণ পর্যটন ক্ষতিগ্রস্ত হবে। ট্যুর অপারেটর গাইড লাইসেন্স নবায়ন ফি কমানো সহ জামানত বাতিলের দাবিও জানান টোয়াব নেতারা। সংগঠনের সভাপতি জানান, ট্যুর অপারেটরদের নিবন্ধন বিষয়ে নতুন গেজেটের নিয়ম ও শর্তগুলো মেনে চলা বেশ কঠিন, তাই অন্তর্বর্তী সরকারের কাছে বিধিমালার অসঙ্গতি দূর করার দাবি জানান তিনি। এখন থেকে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই মুনাফা সহ আসল টাকা গ্রাহকের ব্যাংক হিসেবে জমা করতে হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ সময় মতো গ্রাহকদের চেকের মাধ্যমে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মেয়াদ পূর্তির তারিখেই মুনাফা সহ মূল অর্থ চেকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ইএফটির মাধ্যমে গ্রাহকের সংশ্লিষ্ট হিসেবে জমা করতে হবে। এছাড়া 2022 সালের 20 জুন জারি করা নির্দেশনার আওতায় জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন সঞ্চয়পত্র ও সঞ্চয় বন্ড বিক্রি ও বিক্রি পরবর্তী অন্যান্য সেবা যথাযথভাবে দিতে হবে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।